আজকের ক্লাসে আহ, আমরা শিখবো হচ্ছে যে টপিকগুলা তার হেডিং বলা যেতে পারে রো স্পেস, কলাম স্পেস অ্যান্ড নাল স্পেস। আচ্ছা, আমরা ডিফাইন করতে যাচ্ছি। আচ্ছা, ধরা যাক আমরা প্রথমে রো ভেক্টর রো ভেক্টরস অ্যান্ড কলাম ভেক্টরস অফ এ ম্যাট্রিক্স আগে ডিফাইন করতে চাই। কাইন্ড অফ নাম শুনে যেটা মনে হয় সেটাই। ফর এক্সাম্পল, এ যদি একটা ম্যাট্রিক্স হয় যার এলিমেন্ট গুলো হচ্ছে A11, A12 আপ টু A1n, এরপরে হচ্ছে A21, A22 আপ টু A2n, লাস্ট রোতে চলে যাই AM1, AM2 আপ টু AMN। তার মানে এটা আসলে টেকনিক্যালি একটা M/N ম্যাট্রিক্স। তাহলে ওর যে রো গুলা, এই রো, যেমন এই ফার্স্ট রো, এই সেকেন্ড রো, এটসেট্রা, এদেরকে বলি আমরা হচ্ছে রো ভেক্টরস। আর ওর যে কলাম গুলা, ফর এক্সাম্পল এইটা, এটসেট্রা, এদেরকে আমরা বলি হচ্ছে কলাম ভেক্টরস অফ এ, অফ কোর্স। আচ্ছা, তাহলে যদি প্রশ্ন করা হয় যে এখানে উপস্থিত যে এক্সাম্পলটা এ ম্যাট্রিক্স, তার রো ভেক্টরের সংখ্যা কত, অ্যান্সার কি হবে? এম এম। আর কলাম ভেক্টরের সংখ্যা হচ্ছে এন সংখ্যক। এন। ওকে, আমরা এইবার আহ, আমার মনে হয় রো স্পেস, কলাম স্পেস ইত্যাদি ডেফিনেশন আমরা যেতে পারি। সো ডেফিনেশন: if A is an M/N matrix, then the subspace of, এটা fill up the gaps রাখলাম, spanned by the row vectors of A is called the row space of A। এই পর্যন্ত কলাম স্পেসের ডেফিনেশন, আর স্পেসের ডেফিনেশন দিব, বাট এই পর্যন্ত যা বুঝলাম যে রো ভেক্টরস অফ এ কারা, এই রো গুলা, এই রো গুলা দিয়ে আমি স্প্যান করতে চাচ্ছি একটা সাবস্পেস। তাহলে সেটা, আমি যদি প্রশ্ন করি সেটা R⁴ কতর সাবস্পেস হবে, অ্যান্সার কি হবে? R⁴ কত? এন। এখানে এক একটা রো এর এলিমেন্ট সংখ্যা 1 থেকে n পর্যন্ত। আইডিয়াটা হচ্ছে এরকম যে আমি যদি R2 এর মেম্বার নেই, R2 এর সাবস্পেস নেই 1,2, 2,7,
3,9, হ্যাঁ 11,10, এরকম যতগুলাই নেই না কেন, এদেরকে দিয়ে যাকে আমি স্প্যান করতে পারবো সে R2 এর সাবস্পেস হবে, কারণ এক একটা ভেক্টর নিজেরা 2 ডাইমেনশনাল। সেম লজিকে এইখানে এ ম্যাট্রিক্স এর যে রো স্পেস, রো ভেক্টর গুলা, এরা নিজেরা এক একটা n ডাইমেনশনাল, নাম্বার অফ এলিমেন্টস ওয়ালা, কোঅর্ডিনেটস ওয়ালা ডাইমেনশন, রাইট, ভেক্টরস। সো এইটা আলটিমেটলি R⁴ এর সাবস্পেস হবে। এরা যাকেই স্প্যান করবে না কেন R⁴ এর সাবস্পেস হবে। সো টেকনিক্যালি আমরা আসলে মিন করতেছি এই রো গুলার এভরি লিনিয়ার কম্বিনেশন। প্রত্যেকটা রো ভেক্টর নিজে যেহেতু n ডাইমেনশনাল ভেক্টর, ও স্প্যান করবে যাকে সে ম্যাক্স n ডাইমেনশনাল স্পেস হইতে পারে, তার কোনো সাবস্পেসও হইতে পারে। একই এই ডেফিনেশনটা বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলবেন, আদারওয়াইজ আমি একইভাবে ডিফাইন করতে যাচ্ছি কলাম স্পেস। অ্যান্ড দ্য সাবস্পেস অফ, আচ্ছা, এই কলাম গুলা প্রত্যেকটা ভেক্টর m ডাইমেনশনাল। তার মানে এদের এভরি লিনিয়ার কম্বিনেশন নিয়ে যে স্পেসটা স্প্যান হবে সেটা m ডাইমেনশনাল স্পেসেরই কোনো সাবসেট হবে বা সাবস্পেস হবে। তার মানে এইখানে আমার হবে হচ্ছে R⁴ এর সাবস্পেস স্প্যান্ড বাই the column vectors of A is called the column space of A. সেখানে যেই দুইজনকে আমি ডিফাইন করলাম সেই দুইটা টার্ম হচ্ছে রো স্পেস অফ এ কে ডিফাইন করলাম আর কলাম স্পেস অফ এ কে ডিফাইন করলাম। নাল স্পেসের ডেফিনেশন কি? দ্য সলিউশন স্পেস অফ দ্য হোমোজিনিয়াস সিস্টেম, দ্য হোমোজেনাস system of equations ax equals to 0, which is the subspace of সলিউশন স্পেস। মানে কি? যদি আমি এইবার এটা তোমার এ ম্যাট্রিক্স, আমি একটা সিস্টেম, হোমোজেনাস সিস্টেম ফর্ম করতে চাচ্ছি ax equals to 0, তাহলে এই ইকুয়েশনের নাম্বার অফ ইকুয়েশন আসতেছে হচ্ছে এখানে যতগুলো নাম্বার অফ রোজ, রাইট? সো নাম্বার অফ রোজ, মানে নাম্বার অফ ইকুয়েশনস, এন্ড কতগুলো ভ্যারিয়েবল, নাম্বার অফ ভ্যারিয়েবলস। তাহলে এই এক্স ভেক্টরটা দেখতে কেমন? এরকম দেখতে। সো এই x = 0 সিস্টেমের যত সলিউশন আছে সবাইকে মিলে একটা সেট ফর্ম করলে সেই সেটটাকে আমরা বলতেছি হচ্ছে নাল স্পেস। প্রশ্ন হচ্ছে সে কার সাবস্পেস? উত্তর হচ্ছে যেহেতু n ডাইমেনশনাল কোঅর্ডিনেট এক একটা এক্স ভেক্টরের, তাহলে এইটা আসলে R⁴ এর সাবস্পেস। তাহলে কার সাথে মিললো, রো স্পেস না কলাম স্পেস? রো স্পেসের সাথে মিললো, রাইট? ইজ কল্ড দ্য নাল স্পেস অফ। কারো কি ডেফিনেশন গুলা বুঝতে, আমরা এক্সাম্পল এক্সাম্পল দেখবো আজকের ক্লাসের, অনেক কিছুই করবে এদের উপর বেস করে, ক্লাসের শেষ পর্যন্ত যেতে যেতে কারো কোনো কিছু বুঝতে ক্লিয়ার আনক্লিয়ার থাকবে না। তারপরে এই পর্যন্ত কোনো আইডিয়া খুব প্রবলেমেটিক মনে হইলো কিনা বা কোনো বুঝতে সমস্যা আছে কিনা জানাবেন। অলরাইট, তাহলে আমি সামনে আগাচ্ছি। এখন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে চাই। এ হচ্ছে আমার এই প্রথম পেজের ম্যাট্রিক্সটা A11 ব্লা 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 A1n।
AM1 mn, আর এক্স মনে করেন সেই এন ডাইমেনশনাল কলাম ভেক্টর। তাহলে যদি আমি এভাবে চিন্তা করি যে এই কলামটার নাম হচ্ছে C1, পরে যে কলামটা আসবে সেই কলামটার নাম হচ্ছে C2, এভাবে যেতে যেতে লাস্ট যে কলামটা, এই কলামের নাম হচ্ছে CM। কলাম তো এম সংখ্যক না, এন সংখ্যক হবে, সো CN, বিকজ এখানে এন পর্যন্ত আসছে। তাহলে আমি এই এ কে, এই যে AX, এইটাকে কি এভাবে লিখতে পারি কিনা আপনারা দেখেন, যে এই এ ম্যাট্রিক্স এর সাথে এক্সটা যখন মাল্টিপ্লাই হয়, মাল্টিপ্লিকেশনটা কিভাবে হয়, এই X1টা কার সাথে মাল্টিপ্লাই হয়, A11 এর সাথে, পরে যে X2 থাকবে সে মাল্টিপ্লাই হবে A12 এর সাথে, এভাবে। এখন এই X1 এত কিছু মাল্টিপ্লাই করে আমি AX এর যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারে আমরা ফার্স্ট রোতে X1টা মাল্টিপ্লাই থাকবে A11 এর সাথে, সেকেন্ড রোতে এই X1টা মাল্টিপ্লাই থাকবে A21 এর সাথে, মানে টেকনিক্যালি পুরা C1 কলামটা X1 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। আমার মনে হয় একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝাই, বুঝতে একটু সহজ হবে। সে 1 2 3 4 5 6, এটার সাথে মনে করেন মাল্টিপ্লাই করতেছি X1 X2, সো X3, মাল্টিপ্লাই করলে যেটা দাঁড়াচ্ছে X1 প্লাস 2X2 প্লাস 3X3, এটা আসতেছে ফার্স্ট রো, সেকেন্ড রো আসতেছে হচ্ছে 4X1 প্লাস 5X2 প্লাস 6X3, টোটাল গুণফলটা এমন আসতেছে। এটাকে আমি এভাবে চিন্তা করতে পারি যে X1 দিয়ে মাল্টিপ্লাই করছি 1 4 ফার্স্ট কলামকে, দেখেন এখানে X1 আছে, এখানে X1 আছে। তারপর X2 দিয়ে মাল্টিপ্লাই করছি সেকেন্ড কলামকে 2 5, অ্যান্ড X3 দিয়ে মাল্টিপ্লাই করছি হচ্ছে তৃতীয় কলামকে 3 6। এভাবে চিন্তা করা যেতে পারে। ঠিক ওই আইডিয়া থেকে আমি এখানে লিখে ফেলতে চাই এক্স ইকুয়ালস টু আসলে X1 C1 ভেক্টর, মানে C1 কলামটা তো একটা ভেক্টর, তাই না? X1 হচ্ছে একটা নাম্বার, রিয়েল নাম্বার, X2 C2 ভেক্টর, এভাবে যেতে যেতে XN CN ভেক্টর। আমরা দেখতে পাচ্ছি AX আসলে একটা লিনিয়ার কম্বিনেশন অফ দ্য কলাম ভেক্টরস, এন্ড সেই লিনিয়ার কম্বিনেশনের যে কোঅর্ডিনেট গুলা, সেই কোঅর্ডিনেট গুলা হচ্ছে আমার এক্স্যাক্টলি সলিউশন গুলা, প্রত্যেক ভ্যারিয়েবলের সলিউশন ভ্যালু গুলা। এখন আমার সিস্টেম যেহেতু X=B, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার X1 C1 প্লাস X2 C2 XN CN ইকুয়ালস টু আসতেছে B। তার মানে এই আইডিয়াটাকে এভাবে আমি যদি বলতে চাই, দেখেন আপনারা বোঝেন কিনা, যে এই X1 X2 X3 আপ টু XN এরা আসলে ঠিক কোঅর্ডিনেট পয়েন্ট, ঠিক সেই কোঅর্ডিনেট গুলা, যেই কোঅর্ডিনেট গুলাকে কোএফিসিয়েন্ট হিসেবে আমরা পাই যখন হচ্ছে আমি আমার এই রাইট হ্যান্ড সাইডকে বি কে লিনিয়ার কম্বিনেশন অফ কলাম ভেক্টর গুলাতে প্রকাশ করার চেষ্টা করি। কিন্তু একটু আগে কলাম স্পেসের যে ডেফিনেশনটা আপনারা পড়ছেন, সেই ডেফিনেশনটা বলতেছে কলাম স্পেস হচ্ছে সাবস্পেস অফ Rn স্প্যান্ড বাই দ্য কলাম ভেক্টরস। আর স্প্যান বাই দ্য কলাম ভেক্টরস মানে হচ্ছে কলাম ভেক্টর গুলো লিনিয়ার কম্বিনেশন করে করে এভরি লিনিয়ার কম্বিনেশন নিয়ে যে স্পেসটা। তো এইখানেও তো আসলে কলাম ভেক্টর গুলো একটা লিনিয়ার কম্বিনেশনকেই দেখতে পাচ্ছি। ইন দ্যাট সেন্স আমরা বলতে পারি যে এই লেফট হ্যান্ড সাইডটা আসলে কলাম স্পেস অফ এ ম্যাট্রিক্সে বিলং করে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি এই কথাটাকে এমন ভাবে বলতে পারি কিনা যে এই বিটা আসলে, এই যে বিটা, এই বিটা আসলে বিলং করে দ্য স্পেস স্প্যান্ড বাই ওই যে C1 আপ টু CN। তার মানে দাঁড়াচ্ছে এরকম
যে এইখানে পাওয়া তথ্যটাকে যদি আমি এখন একটু সুন্দর ভাষায় লিখি এবং এটা থিওরেম স্টেটমেন্টের মতো করে লিখি, যা পেলাম সেটা হচ্ছে এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস x equals to b is consistent। মানে হচ্ছে সলিউশন থাকবে, মানে এরকম x1 x2 আপ টু xn কে খুঁজে পাওয়া যাবে if and only if b is in the column space of a। বি কে এরকম লিনিয়ার কম্বিনেশনে প্রকাশ করতে না পারার মানে হচ্ছে এই x1 x2 আপ টু xn কে খুঁজে পাই নাই। আর সলভ করে এরকম x1 x2 আপ টু xn কে খুঁজে পাওয়ার মানে হচ্ছে বি কে এইভাবে সি1 থেকে সিএন এর লিনিয়ার কম্বিনেশন প্রকাশ করতে পারা। ইন আদার ওয়ার্ডস বি স্প্যান কলাম স্পেস অফ ম্যাট্রিক্স এ তে বিলং করা। সো এই এক্স ইকুয়ালস টু বি সিস্টেমের কনসিস্টেন্ট সলিউশন থাকা, আর রাইট হ্যান্ড সাইড কলাম ভেক্টর বিটা আসলে এ ম্যাট্রিক্সে কলাম স্পেসে বিলং করা, এটা আসলে সমার্থক। এই আইডিয়াটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? অলরাইট, সামনে আগাই তাহলে। আমরা একটা এক্সাম্পল দেখি। একটা সিস্টেম আমরা দেখি -1 3 2 1 2 -3 2 1 -2, x1 x2 x3 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে 1 -9 -3। সো এইটার নাম হচ্ছে এ, এটা হচ্ছে এক্স ভেক্টর, এটা হচ্ছে বি। কোয়েশ্চেন হচ্ছে শো দ্যাট বি ইজ ইন দ্য কলাম স্পেস। আচ্ছা, কলাম স্পেসকে অনেক সময় শর্টকাটে এভাবে এরকম নোটেশন দেওয়া হয়, কল অফ এ, এটার মানেই কলাম স্পেস। এটা মিন করে হচ্ছে কলাম স্পেস অফ এ। একইভাবে রো স্পেস অফ এ কে আমরা ডিনোট করি হচ্ছে ক্যাপিটাল আর ও ডাব্লিউ অফ এ, অ্যান্ড নাল স্পেস অফ এ কে আমরা ডিনোট করি হচ্ছে নাল অফ এ। এরা শর্টকাট নোটেশন। Show that B is in the column space of A by expressing it as a linear combination of the column vectors of A। So solution এ যাই। সো যে কোনো মেথডে এই সিস্টেমটাকে যদি সলভ করেন, আমি মাঝখানে যদি পরীক্ষা আসে আপনাকে সলভ করতে হবে, তো আমি আর এইসব সলভের প্রসিডিও দেখায় সময় নষ্ট করলাম না। বইতে লেখা আছে, আমি সরাসরি সলিউশনটা লিখে দিচ্ছি। x1 আসে হচ্ছে 2, x2 আসে -1, x3 আসে হচ্ছে 3। তাহলে আমি ডেফিনেটলি বলতে পারি যে এই যে কলাম ভেক্টর বি 1 -9 -3, এটা ডেফিনেটলি এই তিনটা কলাম ভেক্টর লিনিয়ার কম্বিনেশন, -1 1 2 3 2 1 2 3 -2, এবং লিনিয়ার কম্বিনেশনের কোএফিসিয়েন্ট গুলো হবে হচ্ছে এক্স্যাক্টলি সলিউশন গুলো। সো 2 2 -1 +3।
এবং আপনার হিসাব নিকাশ করে থিওরিটিক্যালি যেটা আসতেই হবে, আপনি চলে হিসাব নিকাশ করে মিলেও দেখতে পারেন যেটা আসে কিনা। এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? না স্যার। ওকে, আচ্ছা, এবার আমরা একটা পুরানো আইডিয়া একটু ঝালাই করতে চাই, এই সাইডে একটু দেখাই। আমরা এর আগে এরকম একটা জিনিস দেখাইছিলাম যে এক্স ইকুয়ালস টু বি, আর এই সেম এ ম্যাট্রিক্স কিন্তু রাইট হ্যান্ড সাইডটাকে জিরো বানায় ফেলবো। তাহলে নিচের ইকুয়েশনটা আমরা বলি হচ্ছে হোমোজেনাস ভার্সন অফ দ্য ফার্স্ট ইকুয়েশন। সো ওর সলিউশন যদি হয়, ওর সলিউশন সেট যদি হয় এস, যার মেম্বার গুলো হচ্ছে এক্স আই, আর ওর সলিউশন যদি এক, অনেক থাকতে পারে কিন্তু আমরা যদি একটা খুঁজে পাই, সে ফর এক্সাম্পল এক্স স্টার, তাহলে ওর সকল সলিউশনের সেটকে আমরা এভাবে লিখতে পারি, নাম দিলাম এস ড্যাশ। সেটা হচ্ছে এই এস এর মেম্বার একটা একটা করে নিব, তার সাথে এক্স স্টার কে যোগ করে দিলেই হচ্ছে। অর্থাৎ এক্স ইকুয়ালস টু জিরো কে যদি সলভ করতে পারি কষ্ট টষ্ট করে, এবং তাতে যদি পুরো সলিউশন স্পেসটা পেয়ে যাই এস, এভরি সলিউশন এস এর মধ্যে আছে এক্স ইকুয়ালস টু জিরো, তাহলে এক্স ইকুয়ালস টু বি কে পুরো সলভ না করে কোনোভাবে ট্রায়াল এন্ড এরর হোক বাই অবজারভেশন হোক, ওর একটা সলিউশন কোনোভাবে যদি ম্যানেজ করতে পারি এক্সটা, তাহলে এই এক্সটার এর সাথে এক্স ইকুয়ালস টু জিরোর সলিউশন গুলাকে যোগ করে করে আমি এক্স ইকুয়ালস টু বি এর সলিউশন স্পেস পুরাটা জেনারেট করে ফেলতে পারি। এটা আমাদের নতুন কিছু না, এটা আমরা এর আগে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যখন পড়ছি তখন এটা নিয়ে আলোচনা করছিলাম। তো ওই জিনিসটাই এখন একটু কলাম স্পেস নাল স্পেস ইত্যাদি ইত্যাদি এইসব ল্যাঙ্গুয়েজে রিস্টেট করবো, একই জিনিস আরেকবার স্টেট করব নতুন ল্যাঙ্গুয়েজে, নতুন টার্মিনোলজি ইউজ করে। ইফ এক্স নট ইজ এনি সলিউশন অফ ax equals to b, and if s equals to v1 থেকে আপ টু vk be a basis for the null space of A, then every solution of ax equals to b can be expressed in the form x equals to x naught plus। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, নাল স্পেসের বেসিস বলা হচ্ছে এটাকে। নাল স্পেস কে ছিল যেন একটু আগে ডিফাইন করছি, সলিউশন স্পেস অফ দ্য সিস্টেম এক্স ইকুয়ালস টু জিরো। এক্স ইকুয়ালস টু জিরোর সকল সলিউশন মিলে একটা স্পেস বানাইছেন, সেটা নাম নাল স্পেস। এটা হচ্ছে নাল স্পেসের বেসিস। তার মানে নাল স্পেসের প্রত্যেকটা মেম্বারকে এই ভি ওয়ান থেকে ভি কে লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করা যায়, হুইচ মিনস যেখানে এক্স ইকুয়ালস টু জিরোর সলিউশনের প্রত্যেকটা মেম্বারকে, তার মানে আমি এই ভি ওয়ান থেকে ভি কে লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারবো, হুইচ মিনস এই এক্স নট এর সাথে আমি যে এখানে বুঝাইছিলাম যে এক্স এক্স স্টার এর সাথে এক্স আই গুলাকে যোগ করলেই চলে, এই এক্স আই গুলা এখন হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ দিস ভি আইস, রাইট? সো সে সি ওয়ান ভি ওয়ান, সি টু ভি টু, সি কে ভি কে। Conversely, for all choices of scalars সি ওয়ান থেকে সি কে, the vector, এখানে যার নাম দিছি এক্স, the vector x
ইন, এটা ইকুয়েশন আমরা দিলাম একটা স্টার, ইন স্টার ইজ এ সলিউশন অফ এক্স ইকুয়ালস টু বি। সো আগে জানা আইডিয়াটাকে আমি রিস্টেট করলাম যে একটা পার্টিকুলার সলিউশন অফ এক্স ইকুয়ালস টু বি আর এনি লিনিয়ার কম্বিনেশন অফ নাল স্পেসের বেসিস ভেক্টর, বা ইন আদার ওয়ার্ডস নাল স্পেসের এনি মেম্বার। এই যে এইটুকু, এইটুকুর নাম হচ্ছে পার্টিকুলার সলিউশন। এটাকে আমরা বলতে পারি পার্টিকুলার সলিউশন অফ এক্স ইকুয়ালস টু বি। এই বক্সের ভেতর যেটা আছে এইটাকে আমরা বলতে পারি জেনারেল সলিউশন অফ এক্স ইকুয়ালস টু জিরো, বিকজ এক্স ইকুয়ালস টু জিরো এভরি সলিউশন এখানে এসে পড়ছে। আর এই এক্স ভেক্টরটা অ্যাজ এ হোল, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে জেনারেল সলিউশন অফ এক্স ইকুয়ালস টু বি। এক্স ইকুয়ালস টু জিরোর জেনারেল সলিউশনের সাথে পার্টিকুলার সলিউশন অফ এক্স ইকুয়ালস টু বি কে যোগ করে করে জেনারেল সলিউশন অফ এক্স ইকুয়ালস টু বি পেয়ে যাচ্ছি। কারো বুঝতে কোথাও কোনো সমস্যা থাকলে বলবেন। জিওমেট্রিক্যালি যদি একটু রিয়েলাইজ করার চেষ্টা করি, এক্স ইকুয়ালস টু বি এর সলিউশন মূল বিন্দু দিয়ে যেতেই হবে, তাই না? আমরা টু ডি এখানে ড্র করে বোঝাচ্ছি, এটা এনি এন ডাইমেনশন হইতে পারে, আমরা আমাদের পরিচিত টু ডি ড্র করে একটু বোঝার ট্রাই করতেছি। সো এইটা হচ্ছে এই 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 লাইনটাকে আমি বলতেছি হচ্ছে সলিউশন স্পেস অফ এক্স ইকুয়ালস টু জিরো। এবং এখানে প্রত্যেকটা সলিউশন আপনি এখানে এক একটা ভেক্টর এক একটা সলিউশন, তার মানে এইটা একটা সলিউশন, এটার একটা সলিউশন, এটার একটা সলিউশন, এটার একটা সলিউশন, এটা একটা সলিউশন এন্ড সো অন। সো এটা স্পেস অফ অল সলিউশন অফ দ্য ইকুয়েশন এক্স ইকুয়ালস টু জিরো। আর একটা পার্টিকুলার সলিউশন হচ্ছে মনে করেন এক্স নট, যেখানে এক্স ইকুয়ালস টু বি এর সলিউশন হচ্ছে এক্স নট। তাহলে এখানকার এই ব্লু লাইনের প্রত্যেক মেম্বারের সাথে আমি যদি এক্স নট কে যোগ করি, এই ধরেন এই যে আমি শুধু এই আমি একটা সলিউশন যোগ করে আগে দেখাই, আমি শুধু এই সলিউশনটাকে যোগ করতে চাই, এটা একটা সলিউশন অফ এক্স ইকুয়ালস টু জিরো। তার সাথে এটাকে যোগ করলে আসতেছে এই লোকটা, যদি এইটাকে যোগ করি তাহলে আসতেছে হচ্ছে এই লোকটা। তার মানে এই নীল লাইনের উপর এভরি ভেক্টরকে যোগ করলে আমি আসলে এইখানে এইরকম একটা পিঙ্ক লাইন পাচ্ছি। এর উপর যে কোনো মেম্বার হচ্ছে আমার ওই দেখতে হচ্ছে ওই যে এক্স নট এর সাথে আমি এক্স কে যোগ করলাম। ধরা যাক আমি এইটা হচ্ছে এক্স, তার মানে এই পিঙ্ক লাইনটাকে আমি তাহলে পেয়ে যাচ্ছি হচ্ছে সলিউশন সেট অফ এক্স ইকুয়ালস টু বি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ইকুয়ালস টু জিরো আর এক্স ইকুয়ালস টু বি এর সলিউশন স্পেস দুইটা আসলে প্যারালাল দুইটা লাইন। এখন এটা টু ডির জন্য এরকম হয়েছে। এইটাকে এক্সটেন্ড করে ইমাজিন করতে পারেন যে আরো হায়ার লেভেল আর হায়ার ডাইমেনশনে গেলে এন ডাইমেনশনে যখন চিন্তা করব, এক্স ইকুয়ালস টু জিরো আর এক্স ইকুয়ালস টু বি এর সলিউশন স্পেস গুলো এক একটা হাইপার প্লেন হবে, ওই দুইটা হাইপার প্লেন প্যারালাল হবে। এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা থাকলে বলবেন। আচ্ছা, এর আগে কোনো একটা ক্লাসে আমরা এরকম একটা ইকুয়েশন সলভ করছিলাম, এরকম একটা সিস্টেম। আমি সিস্টেমটাকে লিখতেছি, এক্সাম্পল দেখতেছি। 1 2 0 2 3 6 0 6 -2 -5 5 0 0 -2 10 8 0 -2 10 8 2 4 0 4 0 -3 15 18।
দিস টাইমস কয়টা ভ্যারিয়েবল হবে? 1 2 3 4 5 6, x1 x2 x3 x4 x5 x6 equals to 0 -1 5 6। এখন এইটাকে ওই যে আমরা যে অগমেন্টেড ম্যাট্রিক্স বানায় গউসিয়ান এলিমিনেশন করে টোরে আবার বুঝতে পারতেছেন ভ্যারিয়েবল 6টা কিন্তু ইকুয়েশন 4টা, সো নিচের রো যদি জিরো এমনকি নাও হয় তাও আমরা ফর শিওর কনফার্ম যে ইনফিনিটি মেনি সলিউশন হবে। তার মানে হচ্ছে যে প্যারামিটারের টার্মসে এস টি ধরা লাগবে, রাইট? অ্যাটলিস্ট দুইটাকে তো এস আর টি ধরা লাগবে, আরো বেশি যদি ফার্দার আরেকটা রো জিরো হয়ে যায় তাহলে আরেকজনকে ধরা লাগবে। তো আমি পুরো অঙ্কটা আগে এই ধরনের অঙ্ক আমরা করছি বলে আমি পুরোটাকে লিখলাম না, আমি সলিউশনটাকে একবারে লিখে দিচ্ছি। এক্স ভেক্টর ইকুয়ালস টু x1 x2 x3 x4 x5 x6 সলভ করে ওই প্যারামিটার টার্মসে নিলে দিলে এরকম একটা জিনিস আসে যে 0 0 0 0 0 1/3 প্লাস আর ইন্টু, এটা সম্ভবত এক্স্যাক্টলি এই প্রবলেমটা মেবি আমরা সলভ করছিলাম, একটু পুরনো লেকচার ঘেটে দেখতে পারেন। -3 1, আর এক্স্যাক্টলি এই প্রবলেমটা সলভ না করে থাকলেও ক্ষতি নাই, মানে এই নিয়মের প্রবলেম ডেফিনেটলি সলভ করছি। তো কিভাবে আসতেছে সেটা আমাদের পুরানো টপিক। এস টাইমস -4 0 -2 1 0 0 প্লাস টি টাইমস -2 0 0 0 1 0। সো সলিউশনের চেহারা দেখে বুঝতেছেন আমরা এখানে তিনটা আননোন প্যারামিটার ধরা আমার লাগছে, হুইচ মিনস দুইটা ভ্যারিয়েবল, ইকুয়েশনের সংখ্যা ভ্যারিয়েবলের থেকে দুই শর্ট ছিল, নিশ্চয়ই ফার্দার আরেকটা রো এলিমিনেট হয়ে মেবি সব জিরো হয়ে গেছিল। এইখানে দেখেন, আমরা যদি একটু ডিপলি চিন্তা করি আগের থিওরেমটার সাথে কম্পেয়ার করে, তাহলে এই যে এই এক্স নটটা কাইন্ড অফ ফিক্সড, তাহলে এই এক্স নটটা হচ্ছে একটা পার্টিকুলার সলিউশন, এইটাই হচ্ছে সেই এক্স নট আগের থিওরেমটার সাথে যদি কম্পেয়ার করি। এবং এইখানে দেখেন এই জায়গাটায় যাকে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার, আমরা যদি এইভাবে চিন্তা করি যে সেট অফ এই যে এই এক্স ইকলস টু জিরোর যত সলিউশন, সেই সলিউশন সেটটাকে যদি আমি চিন্তা করি যে এস ইকলস টু এক্স এইচ ইন্ডেক্সিং করলাম, তাহলে এই আর এস টি এর এক একটা পার্টিকুলার ভ্যালুর জন্য আমি এক একটা এক্স এইচ পাবো, x1 x2 x3 এটসেট্রা। তার মানে এখন এইখানে আমরা একটু আমাদের পুরানো লিনিয়ার কম্বিনেশন অ্যান্ড স্প্যানিং এর আইডিয়া যদি একটু রিভাইজ করি, তাহলে দেখেন আর এস টি এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু বসায় বসায় আমি ডিফারেন্ট ডিফারেন্ট এক্স এইচ পাচ্ছি, যেটা হচ্ছে এক্স এইচটা হচ্ছে সলিউশন অফ এক্স ইকুয়ালস টু জিরো হোমোজেনাস, অর্থাৎ এইটাকে হঠাৎ করে ক্যান্সেল করে দিয়ে অল জিরো বসায় দিব রাইট হ্যান্ড সাইডে, সলভ করব যাকে পাবো সেই সলিউশনটা হবে হচ্ছে এই আর এস টি এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট সলিউশন। আর এইটা হচ্ছে সবেধন নীলমণি, হতেই পারে অন্য কোনোটা পেয়েছেন আপনি, মানে অন্যটাও আসতে পারতো, এইটা হচ্ছে ক্যালকুলেশন করে টরে বা অবজারভেশন করে বা কোনোভাবে ম্যানেজ করা একটা পার্টিকুলার সলিউশন হিসেবে চিন্তা করেন অফ দ্য অরিজিনাল সিস্টেম। তাহলে দেখেন দেখি এই এক্স ইকুয়ালস টু জিরো এর সলিউশন স্পেসটাকে কি আমরা চিন্তা করতে পারি যে এই ভেক্টরটার নাম যদি দিই আমি v1, এই ভেক্টরটার নাম যদি দিই v2, আর এই ভেক্টরটার নাম যদি দিই v3, তাহলে এক্স এইচ গুলার যে সেট, এইটাকে কি আমি বলতে পারি দিস ইজ নাথিং বাট স্প্যান অফ v1 v2 অ্যান্ড v3? বিকজ এই v1 v2 v3 এভরি লিনিয়ার কম্বিনেশন মিলে মিলেই কিন্তু আমি ax ইকুয়ালস টু জিরোর এভরি সলিউশনকে পাচ্ছি, হুইচ মিনস দিস ইজ অ্যাকচুয়ালি এই স্প্যানটাই আসলে নাল স্পেস অফ এ, যদি আমি এই ম্যাট্রিক্সটাকে এ ধরি, তার মানে হচ্ছে এই v1 v2 v3 এরা হচ্ছে বেসিস অফ নাল স্পেস। সো v1 v2 v3 এই সেটটা ইজ নাথিং বাট বেসিস অফ নাল স্পেস। কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা?
না স্যার। অলরাইট, সো যদি আর কারো কোনো সমস্যা না থাকে আমি সামনে এগাচ্ছি। এখন আমি দুইটা আইডিয়া নিয়ে একটু কথা বলতে চাই। তো আমি লিখি এলিমেন্টারি রো অপারেশনস ডু নট চেঞ্জ দ্য নাল স্পেস অফ এ ম্যাট্রিক্স। এটা কেন সত্য? নাল স্পেসের মেম্বার হচ্ছে সলিউশন, এক্স ইকুয়ালস টু জিরোর সলিউশন। এলিমেন্টারি রো অপারেশন করা মানে আমরা একদম প্রথম দিকের ক্লাসে অলরেডি অনেকবার এক্সপ্লেইন করে আসছি, এর মানে হচ্ছে ইকুয়েশন গুলোর মধ্যে কিছুটা গুণ যোগ বিয়োগ ভাগ করা। সেটা তো করা যায় যাচ্ছে, তাতে করে তো সলিউশন চেঞ্জ হয়ে যায় না। তার মানে রো অপারেশন চালালে নাল সলিউশন চেঞ্জ না হওয়ার মানে হচ্ছে নাল স্পেসের মেম্বার চেঞ্জ না হওয়া। কারণ নাল স্পেসের মেম্বারই হচ্ছে এক্স ইকুয়ালস টু জিরোর সলিউশন। একইভাবে আমি বলতে পারি এলিমেন্টারি রো অপারেশনস ডু নট চেঞ্জ দ্য রো স্পেস অফ এ ম্যাট্রিক্স। রো গুলার গজ এলিমিনেশন শেষে রো গুলার যে দশা থাকে তাতে নিচে যদি জিরো হয়ে যায় কোনো রো, তার মানে হচ্ছে ওই ইকুয়েশনটা আদতে ইন্ডিপেন্ডেন্ট কোনো ইকুয়েশন ছিলই না। প্রথম তিনটা মিলেই মেবি লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সেট ফর্ম করে, লাস্টেরটা আমার কোনো ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন ছিলই না। তাকে আগের তিনটা লিনিয়ার কম্বিনেশন দিয়ে প্রকাশ করা যাবে। তার মানে এই চারটা ইকুয়েশন দিয়েই যদি আমি স্প্যান করতাম, চারটা রো দিয়েই যদি আমি একটা স্পেস স্প্যান করতাম, আর শুধু প্রথম তিনটা দিয়ে যদি স্পেস স্প্যান করতাম, সেম স্পেসই স্প্যান হবে। চতুর্থ ইকুয়েশনটা স্প্যানিং এর ক্ষেত্রে কোনো কন্ট্রিবিউশন নতুন করে করতেছে না, হুইচ মেক সেন্স, যে হুইচ মিনস দ্যাট এই সেকেন্ড স্টেটমেন্ট মেক সেন্স। মজার ব্যাপার হচ্ছে দিস ইজ নট ট্রু ফর কলাম স্পেস। এবং এটা এমনি বোঝা যায়, কারণ কলাম স্পেসের ক্ষেত্রে আমি মিন করতেছি এই কলাম গুলা দিয়ে জেনারেট, এদেরকে ভেক্টর চিন্তা করতেছি, কলাম গুলাকে এদের দিয়ে জেনারেটেড ভেক্টর স্পেসের কথা চিন্তা করতেছি। রো অপারেশন করলে তো এই ভেক্টরের কম্পোনেন্ট গুলা আই কম্পোনেন্ট, জে কম্পোনেন্ট, কে কম্পোনেন্টের মধ্যে যোগ বিয়োগ হয়ে গেল, এটা তো হওয়ার কথা না। কলাম অপারেশন যদি করতাম, এলিমেন্টারি কলাম অপারেশন যদি করতাম তাহলে আপত্তি থাকতো না, কিন্তু রো অপারেশন করলে ও মিক্স আপ হয়ে যাবে। কারণ ওর আই কম্পোনেন্ট আর জে কম্পোনেন্টের মধ্যে তখন যোগ বিয়োগ হয়ে যাবে, যেটা ফিজিক্যালি পসিবল না। এবং এটা বইতে দেখবেন একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দিয়েও দেখাইছে যে এ একটা ম্যাট্রিক্স নিছে, ইচ্ছা করে সহজ একটা ম্যাট্রিক্স নিছে, প্রথম কলাম 1 2, দ্বিতীয় কলাম 3 6। তার মানে দ্বিতীয় কলাম আসলে প্রথম কলামের 3 টাইমস। তার মানে কলাম স্পেস হিসাবে যদি আমি স্প্যান করতে চাই এদের দিয়ে, এই দুইটা ভেক্টর দিয়ে দুইটা একটা স্পেস, তাহলে 3 6 শুধু 1 2 কে দিয়ে স্প্যান করলে যা হয়তো সেই না, 3 6 নতুন কাউকে নতুন কিছু কন্ট্রিবিউট করবে না। তার মানে কলাম স্পেস অফ এ আসলে কিছুই না, এভরি স্কেলার মাল্টিপল অফ 1 2। মানে একটাই মাত্র ভেক্টর আসলে ইন্ডিপেন্ডেন্ট থাকতেছে, ওর লিনিয়ার কম্বিনেশন মানে জাস্ট ওর মাল্টিপলস। কিন্তু আপনি যদি এইটাকে একবার রো অপারেশন করে বি একটা ম্যাট্রিক্স আনেন, রো অপারেশন করেছে 1 3, আর উপরের রোটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিচেটা থেকে বিয়োগ করলে এরকম 0 0 এসে পড়ে, যেটা কিনা রো অপারেশন করে পাওয়া বলে ইকুইভ্যালেন্ট টু এ। কিন্তু কলাম স্পেস অফ বি যদি চিন্তা করেন, এখনো কিন্তু প্রথম রো এর প্রথম কলামের ট্রিপল হচ্ছে দ্বিতীয় কলাম। তার মানে দ্বিতীয় কলাম নতুন কিছু কন্ট্রিবিউট করতেছে না। মানে এইটাও যদি স্প্যান করে চিন্তা করি, এই কলাম স্পেসটা যদি বের করি, তাহলে রেজাল্টটা হচ্ছে এভরি মাল্টিপল অফ 1 0। এন্ড দেখতেই পাচ্ছেন এভরি মাল্টিপল অফ 1 0 আসলে এক্স এক্সিস, আর এভরি মাল্টিপল অফ 1 2 কিন্তু পুরো ভিন্ন জিনিস। সে হচ্ছে 1 2 পয়েন্টটা নিয়ে মূলবিন্দুগামী এই, মানে এটা আসলে এই স্পেসটাকে মিন করে। আর 1 0 মাল্টিপল হচ্ছে এক্স এক্সিস কে মিন করে, সেটা সেম স্পেস না। তার মানে রো অপারেশন করলে যে কলাম স্পেস আর অটুট থাকে না,
এটা আমরা এই এক্সাম্পলটা দিয়েও দেখতে পাচ্ছি, থিওরিটিক্যালিও বুঝতে পারতেছিলাম। তো এই কথাগুলোতে আমরা আরেকবার ব্যাক করব। আমরা আসলে ফাইনালি আজকের ক্লাসের একদম শেষ এন্ডে যাওয়ার পর বা শেষ এন্ডের কাছাকাছি যাওয়ার পর আমরা এক্সপার্ট হয়ে যেতে চাই একটা গিভেন ম্যাট্রিক্সের রো স্পেস, কলাম স্পেস আর নাল স্পেস বের করতে। এবং আমরা দেখব যে রো স্পেস আর নাল স্পেস বের করা খুব বিগ ডিল না। বিগ ডিল হচ্ছে আহ কলাম স্পেস বের করা। রো স্পেস আর নাল স্পেস সহজ। So, একটা প্রবলেম সলভ করি। ফাইন্ড এ বেসিস ফর দ্য নাল স্পেস। কোথাও নাল স্পেস, রো স্পেস এগুলোকে এক ওয়ার্ডে লিখতে দেখবেন, কোথাও আলাদা ওয়ার্ডে লিখতে দেখবেন, দুইটাই ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স A equals to 1 2 0 2 3 6 0 6 -2 -5 5 0 0 -2 10 8 2 4 0 4 0 -3 15 14। এটা এক্স্যাক্টলি এই ম্যাট্রিক্সটা। এবং নাল স্পেস চার মানে হচ্ছে, প্রশ্নে চাওয়া হচ্ছে যে এই নাল স্পেসের পরিচয় যেন কি ছিল, এক্স ইকুয়ালস টু জিরো এর সলিউশন স্পেস। তাহলে এইটাকে একটা ডট টেনে রাইট সাইডে জিরো ধরে আমি অগমেন্টেড ম্যাট্রিক্স বানাবো, ধরে সলিউশন পাবো, রয়েছিল ফর্ম পর্যন্ত নিবো, এটসেট্রা এটসেট্রা। বাট দেন একে নিলে তো আমি পাবো এইটুকুই, কারণ এইটুকুই এক্স ইকুয়ালস টু জিরো সলিউশন ছিল। মানে ক্যালকুলেশন, এই কাজ আমরা করে আসছি এর আগে। আমরা শুধু এই স্পেসটা একটা নতুন নাম দিছি মাত্র, নাল স্পেস। বাট একে বের করার যে প্রসেস, এক্স ইকুয়ালস টু জিরো কে সলভ করা গাউসিয়ান এলিমিনেশন দিয়ে, এবং আহ, যে কয়টা ইকুয়েশন শর্ট পড়ে যায়, ভ্যারিয়েবল শর্ট পড়ে যায়, সেই কয়েকটাকে যে প্যারামিটার ধরে বের করা, ওইটা আমরা করতে পারি। সো এক্স ইকুয়ালস টু আসবে হচ্ছে এক্স্যাক্টলি ওই পেজের আর ইন্টু, রেজাল্ট আসবে হচ্ছে আর ইন্টু V1 প্লাস এস ইন্টু V2 প্লাস টি ইন্টু V3, যেখানে V1 এর পরিচয় হচ্ছে ওই যে ওই পেজে একই জিনিস দেখে আসছিলাম, রিপিট হচ্ছে কাইন্ড অফ, 3 -3 1 0 0 0 0। V2 এর পরিচয় হচ্ছে -4 0 -2 1 0 0। V3 এর পরিচয় হচ্ছে -2 0 0 0 1 0। সো এইটা যেহেতু সলিউশন, তার মানে ওই যে একটু এই কনসেপ্ট জিনিস আগে আমার ডেসক্রাইব করা হয়ে গেছে। আমি খালি বলতে পারি যে বেসিস তার মানে হবে হচ্ছে বেসিস ফর নাল স্পেস অফ এ হচ্ছে এই তিনটা ভেক্টরকে মিলে যদি একটা সেট বানাই, কারণ এদের এভরি লিনিয়ার কম্বিনেশনই হচ্ছে আমার পুরো সলিউশন স্পেসটা ফর্ম করে। কারো বুঝতে কোনো সমস্যা থাকলে বলবেন, আদারওয়াইজ সামনে গেছি। নাল স্পেস বের করা। হ্যাঁ বলেন। না স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা, নাল স্পেস বের করা তার মানে আমাদের ডান। আমরা বলছি যে আমাদের এই ক্লাসের শেষে আমরা এক্সপার্ট হয়ে যেতে চাই তিনটা জিনিস করতে: একটা গিভেন ম্যাট্রিক্স এর নাল স্পেস, রো স্পেস, কলাম স্পেস বের করতে। নাল স্পেস বের করা আমরা এক্সপার্ট হয়ে গেছি। এইবার আমরা যাই রো স্পেস, কলাম স্পেসে। এন্ড সেটা করার আগে একটা থিওরেম, যেটা কিনা একটা স্পেশাল কেস নিয়ে ডিল করে, যে গিভেন ম্যাট্রিক্স যেটা একটা স্পেশাল ফর্মে থাকে। ইফ এ ম্যাট্রিক্স আর ইজ ইন রো এচেলন ফর্ম, then the row vectors with the
leading ones form a basis for the row space of R, and the column vectors with the leading ones of the row vectors form a basis for the column space of। কি বুঝাইতে চাওয়া হয়েছে সেটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিয়ে বুঝাই সহজ হবে। এখানে দেখেন এনি ম্যাট্রিক্স নিয়ে কথা বলে নাই, আমরা এখানে কথা বলতেছি হচ্ছে রো এচেলন ফর্মে আছে এমন ম্যাট্রিক্স নিয়ে। তার মানে এই থিওরেমটা থেকে আহ এটা একটা থিওরেম, হ্যাঁ, এই থিওরেমটা থেকে আমি যে কোনো ম্যাট্রিক্সের রো স্পেস কলাম স্পেস বের করা শিখবো না, দ্যাটস ফর শিওর। এটা একটা স্পেশাল কেস সিচুয়েশন নিয়ে কথা বলতেছে। তো ধরা যাক আমার এক্সাম্পলটা হচ্ছে 1 - 2 5 0 3। আমরা এমন একটা ম্যাট্রিক্স নিচ্ছি যেটা রো এচেলন ফর্মে আছে। 0 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 এখানে লিডিং ওয়ান গুলা কারা? রো এচেলন ফর্মে চলে যাওয়ার পর এই মেম্বার গুলো হচ্ছে লিডিং ওয়ান। লিডিং টার্মটা থেকে বুঝতে পারছি লিডিং ওয়ানটা আসলে কার হয়। উত্তর হচ্ছে রো গুলার হয়, কারণ এই রো কে এই ওয়ানটা লিড করতেছে, ওর প্রথম নন জিরো মেম্বার হচ্ছে এই ওয়ান। এটা কিন্তু কলামকে লিড করতেছে না, বরং কলামকে পেছন থেকে লিড করতেছে। উল্টা দিক থেকে যদি যাই তাহলে হচ্ছে ওয়ানটা আগে। ইন এ সেন্স এটা আসলে ল্যাগ করতেছে, ল্যাগিং বিহাইন্ড, কারণ কলাম এন্ড হচ্ছে ওয়ান দিয়ে। সো যখন আমি লিডিং ওয়ান বলতেছি তাহলে মিন করতেছি রো ভেক্টর গুলার লিডিং ওয়ান। তো যেটা বলতেছে যে যেই লিড যেই রো গুলাতে লিডিং ওয়ান আছে, দ্যাট ইজ এই রোটা নাম দিলাম R1, এই রোটা নাম দিলাম R2, আর এই রোটা নাম দিলাম R3, আর লাস্টের রোটার নাম দিলাম R4। তাহলে ওরা বলতেছে হচ্ছে এখানে ক্লেইম অনুযায়ী বেসিস ফর রো স্পেস অফ আর এর ভেতরে কোন ভেক্টর গুলো থাকবে? যেই রো ভেক্টর গুলোতে লিডিং ওয়ান এক্সিস্ট করে, তার মানে R1 R2 R3, দ্যাটস ইট। আর কলাম স্পেসের জন্য বেসিস ফর কলাম স্পেস অফ আর, এইটার উত্তর কি? ধরা যাক এইটার নাম দিলাম কলাম ওয়ান, এইটার নাম দিলাম কলাম টু, এইটার নাম দিলাম কলাম থ্রি, এটার নাম দিলাম কলাম ফোর C4, এটার নাম দিলাম C5। তাহলে এই থিওরেম অনুযায়ী এইখানে মেম্বার কারা কারা হবে? তো এইখানে কথাটা বলছে এইভাবে দেখেন, দ্য কলাম ভেক্টরস উইথ দ্য লিডিং ওয়ানস অফ দ্য রো ভেক্টরস। যেই রো গুলার লিডিং ওয়ান আছে সেই রো গুলার লিডিং ওয়ানের কলাম ভেক্টরস, হুইচ মিনস কলাম লিডিং ওয়ান কন্টেইন করা কলাম গুলার কথা মিন করা হইতেছে। তারা হচ্ছে C1 আছে, C2 আছে, কিন্তু C3 তে নাই, C4 আছে। সো C1, C2 অ্যান্ড C4 এরা বেসিস ফর্ম করবে কলাম স্পেসের। আচ্ছা, এই এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে কিনা? ওকে, যদি না থাকে সামনে আগাচ্ছি। এখন দেখেন এইটা একটা স্পেশাল কেস সিচুয়েশন ছিল। রো ইচেলন ফর্মে ম্যাট্রিক্স না থাকলে এটা প্রযোজ্য হবে কিনা এরকম কোনো নিয়ম, অথবা আমরা অ্যাটলিস্ট রো ইচেলন ফর্মে নিলাম, রো রিডিউস মানে গউসিয়ান এলিমিনেশন করে করে রো ইচেলন ফর্মে নিলাম, দেন কি আমি কমেন্ট করতে পারবো কিনা সেটার ব্যাপারে বলি। সেটা হচ্ছে দুইটা এক্সাম্পল দিয়ে দেখি।
এই এক্সাম্পলের টাইটেল আমি দিচ্ছি হচ্ছে বেসিস ফর এ রো স্পেস বাই রো রিডাকশন। খেয়াল করে দেখেন, আমরা একটা থিওরেম এর আগে পড়ে আসছি, থিওরেমের মতোই একটা আইডিয়া, যে এলিমেন্টারি রো অপারেশন ডু নট চেঞ্জ দ্য রো স্পেস, হুইচ মিনস আমাকে যদি এখন এমন একটা মেট্রিক্স দেয়া থাকে এ, যেটা রয়েছিলেন ফর্মে নাই, 1 -3 4 -5 4, 2 -6 9 -1 8 2, 2 -6 -9, sorry, 9 -1 9 7, আর -1 3 -4 2 -5 -4। আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড আর থার্ড রো দেখতে খুব ক্লোজ, আর ফার্স্ট রো আর ফোর্থ রো তো মোটামুটি একই রো জাস্ট। সো বুঝতে পারতেছেন, রো ইচেলন ফর্মে যদি নেন তাহলে নিচের রোটা গায়েব হয়ে যাবে, আর 3 নাম্বার রোটা গায়েব হইতে হইতেও হবে না, এই লাস্টের দিকে এসে মিসম্যাচ আছে, আলটিমেটলি হবে না। সো এইটা যদি আপনারা একটু প্রসেস চালান, তাহলে ফাইনালি এরকম একটা চেহারা খুব সহজে এসে পড়ে। প্রথম রো তো আনচেঞ্জ থাকে, 1 -3 4 -2 5 4। আপনারা যদি একটু খেয়াল দেখেন, এটা আসলে ইচ্ছা করে এমন একটা ম্যাট্রিক্সের এক্সাম্পল চুজ করা হয়েছে যেখানে রিডিউস করাটা খুব সহজ হয়। A2 1 এর ডাবল, A-6 3 এর ডাবল। সো প্রথম রোকে 2 দিয়ে গুণ করে দ্বিতীয়টা থেকে বিয়োগ করলে প্রথম দুইটা এলিমেন্ট 0 0 হয়ে যায়, এন্ড এখানে একটা লিডিং ওয়ান আসে, 9 - 8। বাকি মেম্বার গুলো আসে 3 -2 -6। আবার যদি দ্বিতীয়টা থেকে, যদিও এখানে হ্যাঁ দ্বিতীয়টা, তৃতীয়টাকে, তৃতীয়টা, আচ্ছা আমি অপারেশন গুলো লিখেই ফেলাই, হ্যাঁ। সো R2 - R2 - 2 টাইমস R1 করা হয়েছে, R3 - R3 - 2 টাইমস R1 করা হচ্ছে। তাতে করে এখানে এসে পড়ে 0 0 প্রথমে এক দফা ওয়ান আসে, হুম, এটসেট্রা এটসেট্রা। আমার মনে হয় আমি একটু শর্টকাট মারি, এটসেট্রা মানে আরো কিছু অপারেশন শেষে ফাইনালি কি আসে এটা আমি লিখে ফেলি। কারণ রো গসিয়ান এলিমিনেশন টেকনিক এই পর্যন্ত আমরা অনেকগুলোই করছি, আমাদের জানা আছে কি ঘটে। 5 এন্ড লাস্টেরটা পুরো 0 হয়ে যায়। এখন এইখানে লিডিং ওয়ান আছে হচ্ছে এইখানে এইখানে। সো এই লাস্টের যে ম্যাট্রিক্সটা এইটার নাম দিলাম আর। আইডিয়াটা হচ্ছে রো স্পেস অফ আর, ওর বেসিস হবে হচ্ছে, এইটার নাম দিলাম R1 ভেক্টর, এই রোটার নাম দিলাম R1, এই রোটার নাম দিলাম R2, এই রোটার নাম দিলাম R3। তাহলে রো স্পেস অফ আর হচ্ছে R1 R2 R3 দিয়ে, এটা হচ্ছে রো, এটার স্প্যান, রাইট? সো সো বেসিস ফর রো স্পেস অফ আর হচ্ছে এই তিনটা দিয়ে স্প্যান করলেই হয়। কিন্তু এই যে আমরা এখানে একটা আইডিয়া শিখে আসছি, যে এলিমেন্টারি রো অপারেশন করলে আসলে রো স্পেস অফ এ ম্যাট্রিক্স চেঞ্জ হয় না। তার মানে আইডিয়াটা হচ্ছে রো স্পেস অফ এ আর রো স্পেস অফ আর সেম থিং, হুইচ মিনস এই তিনজনই হচ্ছে বেসিস ফর রো স্পেস অফ এ। সো এদের তিনজনকে নিয়ে একটা সেট বানিয়ে অ্যান্সার ডিক্লেয়ার করে ফেলতে পারতেছেন, হুইচ মিনস আমরা এই স্পেশাল কেস সিচুয়েশনটা শিখলেও এইটার হেল্প নিয়ে এনি সিচুয়েশনে রো স্পেস বের করা শিখছি। নাল স্পেস বের করা আগেই শিখে ফেলছি। স্পেশাল কেস রোইচন ফর্মের জন্য রো স্পেস বের করা শিখছি, কলাম স্পেস বের করা শিখছি। এনি কেস রো স্পেস বের করাও শিখে গেছি, বাদ বাকি থাকে এখন শুধু এনি কেস কলাম স্পেস। কিন্তু সেটা এখন পর্যন্ত জানা নিয়মে হবে না। তার কারণ হয়েছে এই লাস্টের কথাটা, দিস ইজ নট ট্রু ফর কলাম স্পেস। সো
রো অপারেশন করা মাত্র কলাম স্পেস চেঞ্জ হয়ে যায়। সো যদিও রিডিউসড রেজাল্ট ফর্মে থাকা অবস্থায় কলাম স্পেস বের করা আমার জন্য খুব ইজি, বেসিস বের করলেই স্পেস বের হয়, তো সো কলাম স্পেসের বেসিস বের করা ইজি। কিন্তু এরকম একটা নট রিডিউসড রেজাল্ট ফর্মে থাকা ম্যাট্রিক্সকে এলিমিনেট করে করে রোলচরণ ফর্মে নিব, তারপর যদি বাই চান্স বলে দেন এইটা এইটা আর এইটা হচ্ছে আমার বেসিস ফর কলাম স্পেস, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে কি করা যায়? সেক্ষেত্রে আমরা একটা থিওরেম করতে যাচ্ছি। এই পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা থাকলে বলবেন। থিওরেমটা হচ্ছে, ইফ এ এন্ড বি আর রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স, which means এদেরকে এ থেকে রো অপারেশনের মাধ্যমে বি, বা বি থেকে রো অপারেশনের মাধ্যমে এ কে পাওয়া যায়, দেন দুইটা ক্লেম, ক্লেম নাম্বার এ, a given set of column vectors of A is linearly independent if and only if the corresponding column vectors of B are linearly independent. And idea number B হচ্ছে, a given set of vectors, column vectors of a given set of column vectors of A forms a basis for column space of A if and only if the corresponding column vectors of B forms a basis for columns, capitals, column space of B. আচ্ছা, এই আইডিয়াগুলো কোথা থেকে আসে সেটাও খুব সহজে এক্সপ্লেন করা যায়। ধরেন মোটিভেশনটা দেখাচ্ছি এই আইডিয়ার পেছনে। ধরা যাক লেট W1 থেকে WK পর্যন্ত ভেক্টর গুলো হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট column vectors of A. সো এর কলাম ভেক্টর গুলা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নাও হতে পারে, কিন্তু আমি তো একটা সাবসেট নিছি যেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফর শিওর। এর মানে হচ্ছে C1 W1 প্লাস C2 W2 প্লাস ব্লা 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 প্লাস CK W K ইকুয়ালস টু 0, such that all CI not 0. লিনিয়ার ডিপেন্ডেন্সের, আচ্ছা লিনিয়ার ডিপেন্ড, এক সেকেন্ড প্লিজ। আচ্ছা আমি এখানে একটু ভুল লিখছি, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, দুঃখিত। সো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নন, সবগুলা জিরো না এমন কোএফিসিয়েন্টস আপনি খুঁজে পাবেন যাতে করে লিনিয়ার কম্বিনেশনটা জিরো ভেক্টর হয়। এখন মনে করে দেখেন, আমরা এর আগে এই জিনিস দেখছি যে এখানে একটা জিনিস এক্সপ্লেন করে আসছিলাম, মনে করে দেখেন যে এক্স এ টাইমস এক্স কে আপনি আসলে লিনিয়ার কম্বিনেশন অফ দ্য কলাম ভেক্টরস লিখতে পারেন, যেখানে X1 X2 এরা হচ্ছে সলিউশন গুলো, তাই না?
আহ, সেই ক্ষেত্রে এখানেও তাই, যে W1 W2 আপ টু W কে এরা হচ্ছে কলাম ভেক্টর অফ এ। তাহলে টেকনিক্যালি এই C1 C2 এইগুলা হচ্ছে সলিউশন। এন্ড সলিউশন আমার জানা মতে, আমাদের জানা মতে সলিউশন রো অপারেশনের কারণে চেঞ্জ হয় না। একটা সেট অফ ইকুয়েশনস এর মধ্যে যদি রো আপনি এলিমেন্টারি রো অপারেশনস করেন তাহলে সলিউশন চেঞ্জ হয় না, হুইচ মিনস যদি রিডিউস করার পর নতুন ম্যাট্রিক্সে করেসপন্ডিং কলাম গুলা হয় W1 ড্যাশ থেকে WK ড্যাশ, এরা চেঞ্জ হয়ে গেছে, W1 চেঞ্জ হয়ে W1 ড্যাশ হয়েছে, W2 চেঞ্জ হয়ে W2 ড্যাশ এটসেট্রা, তাহলেও সলিউশন সেমই থেকে যাবে। তার মানে সেম কোএফিসিয়েন্ট দিয়েই লিনিয়ার কম্বিনেশন বানাতে পারবেন হচ্ছে এই WI ড্যাশ গুলার, এবং তাতে রেজাল্ট জিরোই হবে, স্টিল জিরো হবে। তার মানে এই সলিউশন চেঞ্জ হচ্ছে না। তো কাদ অর্থাৎ কোন লিনিয়ার কম্বিনেশন করার পর তারা জিরো হয়েছিল সেই লিনিয়ার কম্বিনেশনটা চেঞ্জ হয়ে যায় না যদি আপনি র অপারেশন করেন। দিস ইজ দ্য আইডিয়া, রাইট? আচ্ছা, সেই ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে এই ইন্ডিপেন্ড, অর্থাৎ যদি এলিমিনেশনের আগে এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই কলামগুলা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, তাহলে বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে লিনিয়ার ডিপেন্ডেন্স রয়ে যাবে, হুইচ মিনস এটার রিভার্সটা ট্রু। সো এ যদি এর কলাম ভেক্টর গুলো যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, করেসপন্ডিংলি বি এর গুলো ইন্ডিপেন্ডেন্ট হবে, যেখানে বিটা হচ্ছে এ থেকে রিডিউস করে করে নিয়ে আসা ম্যাট্রিক্স। এন্ড একই কারণে এই সিমিলার আইডিয়ার উপর বেস করে বেসিসের আইডিয়া বলা যাচ্ছে যে এরা যদি বেসিস ফর্ম করে এ এর গুলা কলাম গুলা, তাহলে বি এর গুলো বেসিস ফর্ম করবে। এই আইডিয়াটাই, দ্বিতীয় আইডিয়াটা আমাকে হেল্প করবে রো অপারেশন করে হইলেও কলাম স্পেসের বেসিস বের করা। এবং সেটা কিভাবে হবে আমি এই এক্সাম্পলটার দিকে তাকাই একটু বলি। দেখেন, আমি এই এই যে লিডিং ওয়ানওয়ালা রো তিনটা R1 R2 R3, এরা যদিও ক্যাপিটাল আর ম্যাট্রিক্সের রো স্পেসের বেসিস, সেম জিনিসকে আমি ক্যাপিটাল এ ম্যাট্রিক্সের রো স্পেসের বেসিস বলে দিছি, কারণ এ এবং আর এর রো স্পেস সেম। ডেফিনেটলি এ এবং আর এর কলাম স্পেস সেম। তবে এখন পর্যন্ত জানা তথ্য অনুযায়ী এইটার নাম যদি আমি দিই C1, এটার নাম যদি আমি দিই C2, আর এইটার নাম আমি যদি দিই C3, তাহলে ডেফিনেটলি এইটুকু তো বলা যাবে যে কলাম স্পেসের বেসিস, কলাম স্পেস অফ আর এর বেসিস, বেসিস অফ কলাম স্পেস অফ আর, তার মেম্বার হবে এই C1 C2। আচ্ছা, নাম্বারিংটা C3 আর C5 দিলে একটু সুন্দর হয়, C1 C3 C5। এটা আমার অ্যান্সার না, আমার প্রশ্ন ছিল এ ম্যাট্রিক্স এর কলাম স্পেসের বেসিস, এটা ছিল আমার রিকোয়ারমেন্ট, সেটা পাই নাই। কিন্তু এই লাস্টের আর ম্যাট্রিক্স এর কলাম স্পেসের বেসিস যে এই তিনজন, তাতে কোনো সমস্যা নাই। এবং এইখানে যেই কলামগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এ ম্যাট্রিক্স এর করেসপন্ডিং সেই কলামগুলাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং বেসিস ফর্ম করে, হুইচ মিনস এই লজিকটা বলতেছে এই কলামটার নাম যদি আমি দেই C1 ড্যাশ, এই C3 এর করেসপন্ডিং এখানকার শুরুর কলামটার নাম আমি যদি দেই C3 ড্যাশ, আর C5 এর করেসপন্ডিং এই প্রথম ম্যাট্রিক্সের এই কলামটার নাম যদি আমি দিই C5 ড্যাশ, তাহলে আমি বলে ফেলতে পারবো বেসিস ফর কলাম স্পেস অফ এ অরিজিনাল যেটা, সেটার অ্যান্সার হবে হচ্ছে C1 ড্যাশ, C3 ড্যাশ, C5 ড্যাশ। তার মানে রো অপারেশন করেই আমি আসলে অ্যান্সারে রিচ করতে পারতেছি। আমি রো স্পেসের ক্ষেত্রে লাস্ট ম্যাট্রিক্সের রো গুলাকেই আমি বেসিস বলতেছি রো স্পেসের, কিন্তু কলাম স্পেসের বেসিস বের করার সময় লাস্টেরটার লিডিং ওয়ান কোথায় আছে দেখবো, দেখে করেসপন্ডিং অরিজিনাল গিভেন প্রশ্নে গিভেন কলাম গুলাকে আমি আইডেন্টিফাই করব, সেই কলাম গুলা হচ্ছে বেসিস ফর্ম করবে এ ম্যাট্রিক্সের, অরিজিনাল ম্যাট্রিক্সের কলাম স্পেস ফর্ম করবে, স্প্যান করবে। তার মানে এই অঙ্ক থেকে আমি অ্যান্সার বলতে পারি কলাম স্পেস চাইলে অ্যান্সার হচ্ছে এটা। কারো এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলবে? এই পর্যন্ত যা যা শিখলাম এই সেম আইডিয়ার উপর বেস করে আমি এখন
আরেকটু এক্সটেন্ডেড প্রবলেম সলভ করতে পারি। প্রবলেম যেটা সরাসরি এই টপিকে লাগবে না দেখতে, কিন্তু এই টপিকে নিয়ে এসে কাজ করা যাবে। যেমন দ্য ফলোইং ভেক্টরস, আচ্ছা দ্য ফলোইং ভেক্টরস বলে যাই, ফাইন্ড এ সাবসেট অফ দ্য ফলোইং ভেক্টরস that form a basis of the subspace spanned by them। এখানে ভেক্টর গুলো হচ্ছে v1, 1 2 2 -1, v2 -3 -6 -6 3, v3 4 9 9 -4, v4 -2 -1 -1 2, v5 5 8 9 -5, and v6 ছয়টা ভেক্টর দিয়েছে, 4 2 7 -4। প্রত্যেকটা ভেক্টর R4 এর মেম্বার। সো এই ছয়টা ভেক্টরের সবগুলা দিয়েও যদি স্প্যান করি যে স্পেসটা, সেটা 6 ডাইমেনশনাল হবে না, সেটা ম্যাক্স 4 ডাইমেনশনাল হবে। মেবি দের ইজ এ চান্স যে সেটাও হবে না, তার কোনো সাবস্পেস হবে, R4 এর থেকেও লোয়ার কোনো সাবস্পেস হবে তার। তো বেসিক্যালি আমি চাচ্ছি যে এই ছয়টা দিয়ে কে স্প্যান হয় বের করব। তারপরে আমাকে জানতে চাওয়া হয়েছে সেই আহ, সেই ছয়টার সেই স্প্যান হওয়া স্পেসের বেসিস বের করতে হবে। এবং জাস্ট বেসিস বের করলে চলবে না, সেই বেসিসটা যেন সাবসেট অফ দ্য ফলোইং ভেক্টরস। মানে এদেরকে নিয়ে অপারেশন করে করে অতিরিক্ত ভেক্টর গুলাকে রিমুভ করে দিয়ে, নিচে যেগুলো জিরো হয়ে যাবে সেগুলোকে বাদ দিয়ে যে কয়টা নন জিরো রয়েছে তাদেরকে আপনি বেসিস ডিক্লেয়ার করতে পারতেন। নিচে নিচে ছয়টা ভেক্টর লিখলেন, অপারেশন করলেন, দেখা গেল কথার কথা নিচে তিনটা ভ্যানিশ হয়ে গেছে। তাহলে এখানে যে তিনটা ভেক্টর ফাইনালি রয়ে গেল, তারা যেই স্পেসকে স্প্যান করবে এই ছয়জন সেই একই স্পেসকে স্প্যান করবে। তাহলে এই তিনটাকে বেসিস বলে দিলেই হচ্ছে। ছয়টাকে নেওয়া যাচ্ছে না, কারণ লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স নাই। তবে আমার সেই ক্ষেত্রে শুধু বেসিস ফর্ম হবে, এই প্রশ্নের উত্তরে যা চাওয়া হয়েছে সেটা হবে না। এই প্রশ্নে চাওয়া হয়েছে বেসিস গুলা যেন এই ছয় জনেরই সাবসেট হয়। এই ব্যাপারটা মেক শিওর করার জন্য আমাকে কলাম স্পেসের আইডিয়াতে যেতে হবে। ভেক্টর গুলাকে রোতে না লিখে আমরা ভেক্টর গুলাকে কলামে লিখবো। সো v1 v2 v3 v4 v5 v6, এদেরকে কলাম হিসেবে তৈরি করে আমি একটা ম্যাট্রিক্স বানাবো। এইবার এইটাকে রো এচেলন ফর্মে নিব। নেওয়ার পর দেখবো যে ওর কলাম স্পেসের বেসিস কি হয়। দ্যাট ইজ ওই লাস্ট মাথায় গিয়ে যে একটু আগে যে অঙ্কটা করছে এটার মতো। শেষ মাথায় গিয়ে দেখবো লিডিং ওয়ান গুলা কোথায়। কিন্তু এই শেষ মাথার ভেক্টর গুলাকে বেসিস ডিক্লেয়ার করবো না, ডিক্লেয়ার করবো প্রথম মাথায়। সো আইডিয়াটা, আমি জাস্ট আইডিয়াটা বললাম, কারণ কাজ হচ্ছে সেমই, খালি ইচিলন ফর্মে নিয়ে কাজ করতে হয়। তো ফাইনালি হয়তো দেখা যাবে যে বেশ কয়েকটা রো জিরো টিরো হয়ে গেছে। আসলে চারটা রো হবে, এবং এই চারটা রোই সম্ভবত, আমি যদি ভুল না, ও ইন্টারেস্টিংলি অঙ্ক তো সলভ করা আছে। এখানের কলাম গুলাই হচ্ছে বইতে ইচ্ছা করে এখানকার ভেক্টর গুলাকে দিচ্ছে, যাতে করে অঙ্কটা আর করা না লাগে। ওদেরকে কলাম, এই যে এদেরকে কলামে বসানোর পর যে ম্যাট্রিক্সটা পাওয়া যায়, সেই ম্যাট্রিক্সটাই হচ্ছে এই ম্যাট্রিক্স।
তাহলে অ্যান্সার হবে হচ্ছে এইটা হচ্ছে অ্যান্সার। এখানে যে C1 ড্যাশ C3 ড্যাশ আর C5 ড্যাশ কে পেলেন, এরা হচ্ছে বেসিস ফর দ্য কলাম স্পেস। তার মানে এরা হচ্ছে আমার ডিজায়ার্ড অ্যান্সার। এখানে V1, V3 আর V5, এই তিনজন শুধু থাকে। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলবেন প্লিজ। তাহলে এই একই এক্সপিরিয়েন্স থেকে যদি আমাকে এখন প্রশ্ন করা হয় বেসিস ফর দ্য রো স্পেস অফ এ মেট্রিক্স consisting rows of the matrix, তার মানে আমাকে হয়তো বা একটা মেট্রিক্স দিচ্ছে 1 2 0 2 -2 -5 5 6 0 -3 15 18 0 -2 10 8 3 6 0 6। যদি বলতো যে বেসিস ফর দ্য রো স্পেস অফ এ ম্যাট্রিক্স বের করতে, এই ম্যাট্রিক্সের রো স্পেসের বেসিস বের করতে, তাহলে আমি এই এখন ম্যাট্রিক্সটা যে ফর্মে আছে তাকে রিডিউসড রোলসিয়ান ফর্মে নিব। নেওয়ার পর ওই লিডিং ওয়ানওয়ালা রো গুলাকে ডিক্লেয়ার করে দিব, ঠিক যেই মেথডটা আমরা এখানে ডিক্লেয়ার করে আসছি, যে এখানে যেটা শিখে আসছি। কিন্তু লাস্টের লেজটা কি বলছে দেখেন, কনসিস্টিং রোজ অফ দ্য ম্যাট্রিক্স, তার মানে এই রো গুলাই থাকতে হবে বেসিসে। ঠিক এখানে যে সিচুয়েশনটা আছে, এই ভেক্টর গুলাই থাকতে হবে বেসিসে। এখানকার ভেক্টর গুলারই একটা সাবসেট থাকতে হবে, তার মানে এখানকার রো গুলারই একটা সাবসেট থাকতে হবে। তার মানে ঠিক আগের অঙ্কের মতো করে করতে হবে আমাকে। প্রথমে বের করতে হবে এ ট্রান্সপোজ, দেন হচ্ছে রো ইচেলন ফর্ম, দেন হচ্ছে ওই কোন কোন কলামে লিডিং ওয়ান আছে সেই কলামের করেসপন্ডিং এখানকার কলামগুলোতে চলে যেতে হবে। এখানকার তো না, মানে এ ট্রান্সপোজের কলামগুলো, দুঃখিত। সো যেখানেই আমাকে এইরকম কোন একটা কাজ দিবে যেখানে অরিজিনালটা দিয়েই বেসিস বানাতে হবে, তখন আমি কলাম স্পেসের আইডিয়াতে চলে যাব। দেখেন বুঝতে কোনো সমস্যা আছে কিনা। ওকে, আমরা আরেকটা প্রবলেম করব। এই প্রবলেমটা করে আমরা আজকের ক্লাসটা শেষ করব। আচ্ছা, আপনারা বোধহয় খেয়াল করছেন, প্রায় প্রবলেমই বড় বড় ম্যাট্রিক্স নিয়ে কাজ করতেছি, কিন্তু মানে অ্যাকচুয়াল প্রসেসটা মাঝখানে দেখাচ্ছি না স্টেপ গুলা। তার কারণ হচ্ছে স্টেপ গুলো আমরা আগে শিখছি। এই প্রত্যেক ম্যাট্রিক্সই যদি এখন বসে বসে গউসিয়ান এলিমিনেশন করি, অনেক এক্সট্রা আননেসেসারি টাইম নষ্ট হবে। এই জন্য আমি মাঝখানে স্টেপ গুলা স্কিপ করতেছি, আপনারা বুঝে নিন। প্রবলেম: find a subset of the vectors v1 equals to 1 -2 0 3, v2 equals to 2 -5 -3 6, v3 equals to 0 1 3 0, v4 equals to 2 -1 4 7, and v5 equals to, আচ্ছা আগেরটা ছিল 2 -1 4 -7, 5 -8 1 2, 5 -8 1 2। আমার তুলতে কোনো নাম্বারস ভুল হয়ে থাকে, এটা বইয়ের সরাসরি এক্সাম্পল। আমি যদি ভুল তুলেও থাকি আপনারা কারেক্ট করে নিয়ে আসুন, সমস্যা নেই। Find a subset of the vectors this that forms a basis for the subspace of R4
spanned by these vectors. এটা হচ্ছে কোয়েশ্চেনের পার্ট এ। কোয়েশ্চেনের পার্ট বি হচ্ছে এক্সপ্রেস each vector not in the basis as a linear combination of the basis vectors. পরের কোয়েশ্চেনটা মেক সেন্স বিকজ বেসিস ভেক্টরে লিনিয়ার কম্বিনেশনে সব ভেক্টরকে লিখতে পারা যাবে। এখানে পার্টিকুলারলি যেই কয়টা কাটা পড়বে যারা বেসিসে থাকতে পারবে না এই পাঁচজনের মধ্যে তাদেরকে বেসিস ভেক্টর গুলা লিনিয়ার কম্বিনেশন এক্সপ্রেস করতে বলছে অফ দ্য বেসিস ভেক্টরস। আচ্ছা, এখানে প্রথমেই আমরা খেয়াল করব যে সাবসেট অফ দ্য ভেক্টরস, মানে এই ভেক্টর গুলারই সাবসেট নিয়ে একটা বেসিস ফর্ম করতে হবে। তার মানে এই ভেক্টর গুলো অবিকৃত থাকতে হবে, হুইচ মিনস রো স্পেসের বেসিসে গেলে হবে না, কলাম স্পেসের বেসিস ফর্ম করার আইডিয়াতে যেতে হবে। সো এ নাম্বারের সলিউশনে এই জন্য আমি একটা এ ম্যাট্রিক্স বানাবো। প্রসেস কি সেটা বলা ছিল, সেটা হচ্ছে যে ভি 1 ভি 2 ভি 3 ভি 4 ভি 5 কে কলাম হিসাবে ইমাজিন করে একটা ম্যাট্রিক্স বানাবো। সো 1 - 2 0 3, এটা এক্স্যাক্টলি ভি 1 ভেক্টর। দেখেন 1 - 2 0 3, এইভাবে প্রত্যেকটাকে কলাম বানায় একটা করে একটা ম্যাট্রিক্স বানায় ফেলবে। 2 - 1 - 3 0 2 - 1 4 7 5 - 8 1 2। এইবার আমি রো এচেলন ফর্মে নিব। প্রসেসের নাম তো রো রিডাকশন। সো রিডাকশন করে আমি রো এচেলন ফর্মে নিব। সেই ফর্মটা কি আসে আমি এটা লিখে দিচ্ছি। 1 0 2 0 1। আচ্ছা, এটা রিডিউস রো এচেলন ফর্ম। প্রথম অঙ্কটা করার জন্য রো এচেলন ফর্মে নিলেও ক্ষতি নাই, কিন্তু দ্বিতীয় অঙ্কটা করতে একটু সুবিধা হবে যদি রিডিউস রো এচেলন ফর্মে যান। একটু পরে দেখতেছি। আপাতত মনে করেন যে রিডাকশন করে করে আপনি বেশি রিডাকশন করে ফেলছেন, রিডিউস রো এচেলন ফর্মে চলে গেছেন। 0 1 - 1 0 0 0 1 1 0 0 0 0। আমরা খুঁজবো লিডিং ওয়ান কোথায় আছে। লিডিং ওয়ান এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তো এই কলামটার নাম আমরা দিচ্ছি হচ্ছে V1 ড্যাশ, এইটার নাম আমরা দিচ্ছি হচ্ছে V2 ড্যাশ, আর এইটার নাম আমরা দিচ্ছি হচ্ছে V4 ড্যাশ। মাঝখানে একটা বাদ গেছে V3 ড্যাশ, লাস্ট একটা V5 ড্যাশ। সো তাতে এই ভি ড্যাশ গুলার দিকে তাকে আমরা বলতে পারবো যে এই অরিজিনাল ম্যাট্রিক্স এর কারা বেসিস ফর্ম করতেছে কলাম স্পেসের। সেই ক্ষেত্রে আমরা বলে দিতে পারতেছি যে বেসিস ফর কলাম স্পেস অফ এ, লাস্টের মাথাটার নাম দিলাম সে আর। সো কলাম স্পেস অফ এ আসলে কলাম স্পেস অফ আর এর সাথে রিলেশনটা কিভাবে, এখানে লিডিং ওয়ান গুলো যেখানে থাকবে করেসপন্ডিং কলাম গুলো উপর থেকে নিতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি V1 ড্যাশ, V2 ড্যাশ আর V4 ড্যাশ। তাহলে কলাম স্পেস অফ এতে থাকবে V1, V2 আর V4। সো এরাই হচ্ছে সেই বেসিস ফর দ্য ভেক্টর স্প্যান্ড বাই। সো বেসিস ফর, মূল প্রশ্নে তো কলাম স্পেস চাই না, মূল প্রশ্নে চাইছে বেসিস ফর স্পেস স্প্যান্ড বাই
V1, V2, V3, V4, V5 is V1, V2, V4। এটা প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার। এবার বি নাম্বারের অ্যান্সারে আসি। এক্সপ্রেস ইচ ভেক্টর নট ইন বেসিস, তার মানে মিন করা হচ্ছে V3 আর V5, এদেরকে লিনিয়ার কম্বিনেশন অফ দ্য বেসিস ভেক্টরস। এখানে আমাকে চাওয়া হচ্ছে যে আমি V3 আর V5 এদেরকে V1, V2 আর V4 এর লিনিয়ার কম্বিনেশনে লিখবো। যে কোনো একটা ভেক্টরকে অন্য তিনটা ভেক্টর লিনিয়ার কম্বিনেশনে কিভাবে লেখা যায় সেটা আমরা আরো কয়েক ক্লাস আগে দেখে আসছি। এদের যে কোনো একটা C1, C2, C4 দিয়ে লিনিয়ার কম্বিনেশন লিখে সিস্টেম অফ ইকুয়েশন ফর্ম করতে হয়, সেখান থেকে সলভ করে কোএফিসিয়েন্ট গুলো বের করতে হয়। এটা কোনো ব্যাপার না। কিন্তু এইখানে এই রিডিউস রয়েছিলেন ফর্মটা আমাকে একটা অ্যাডভান্টেজ দেয়, যেটা দেখে আমি বাই অবজারভেশন লিখে ফেলতে পারবো যে এখানে লিনিয়ার কম্বিনেশনটা কি হবে। সেটা কিভাবে দেখেন, V3টা আগে করেন। V3, আমরা এর আগে একটা কনসেপ্ট পড়ছি, দেখেন আমার হেল্পটা করবো হচ্ছে এটা, যে রো ইচেলন ফর্মে যাওয়ার পর নতুন ভেক্টর গুলা সেম লিনিয়ার কম্বিনেশনই হয়। এই কনসেপ্টটা আমরা এখানে ইউজ করবো। সো আইডিয়াটা হচ্ছে আমি এই ভি ড্যাশ গুলার দিকে তাকাবো। আমি V3 ড্যাশকে V1 ড্যাশ, V2 ড্যাশ, V4 ড্যাশের লিনিয়ার কম্বিনেশন এক্সপ্রেস করবো মনে মনে। সেম কোএফিসিয়েন্ট গুলোই এই সব জায়গাতেও বসাই দিব, দেখি পারি কিনা। যেমন V3 দিকে তাকান, V3 ড্যাশের দিকে তাকান। V3 ড্যাশকে, এই ভেক্টরটাকে অনেক সহজে এই দুইজনের ডানে তাকাবো না আমরা। দেখেন এই রিডিউস রিলেশন ফর্মের কনসেপ্টটা হচ্ছে লিডিং ওয়ান গুলো সবসময় আমার কলামের বাইরে থাকবে। সো এইখানে যে ওয়ানটা আছে, এই ওয়ানটার সাথে কিছু মাত্র যোগ বিয়োগ করলে এই জিরোটা আর থাকবে না, এই জিরোটা নন জিরো হয়ে যাবে। যার কারণে ডানের লিডিং ওয়ান গুলোর দিকে তাকায়ও দেখবো না। সো আমি সিম্পলি এই ওয়ান আর এই ওয়ানের সাথে কত গুণ করলে এই টু আর এই -1 পাওয়া যায় সেটা দেখলেই চলতেছে। তাহলে আমি V1 ড্যাশকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, V2 ড্যাশকে -1 দিয়ে মাল্টিপ্লাই করবো, যোগ করবো, V3 ড্যাশ এসে পড়বে। সো এইখানে আসবে হচ্ছে 2, এইখানে আসবে হচ্ছে -1, আর এইখানে আসবে হচ্ছে 0, মানে এটা থাকবে না। একই কম্বিনেশন V1, V2, V3 জন্য, এদের জন্য হবে। এখানকার কম্বিনেশন যা হবে সেম কম্বিনেশন এখানকার জন্য হবে, থিওরিটিক্যালি আগে দেখে আসছি। এবার যদি V5 ড্যাশের দিকে তাকান, তাহলে ওর এখানে এই তিনটাই ওয়ান আসা লাগবে। তার মানে V1 ড্যাশে ওয়ানই থাকা লাগবে, V2 ড্যাশে ওয়ানই থাকা লাগবে, V4 ড্যাশে ওয়ানই থাকা লাগবে। এই জিনিসগুলো এত সুন্দর করে বলতে পারতেছি তার কারণ হচ্ছে এই উপরের গুলাকে আমরা জিরো বানায় ফেলছি। আমরা রিডিউসড ওরিজিন ফর্ম পর্যন্ত গেছি বলে এটা এত সহজে বলতে পারতেছি। তার মানে এই তিনটা ওয়ান এইখানে বসাই দিলেই চলতেছে। এইটাই অ্যান্সার টু বি। কারো কোথাও বুঝতে কোনো সমস্যা আছে কিনা জানাবেন। এইভাবে আপনারা জাস্ট লিখে দিবেন না কিন্তু, হ্যাঁ, কারণটা উল্লেখ প্রথমে V3 ড্যাশকে V1 ড্যাশ, V2 ড্যাশের মাধ্যমে প্রকাশ করাটা দেখাবেন বাই অবজারভেশন। দেন বলে দিবেন লজিক হিসাবে সেম লিনিয়ার কম্বিনেশন V1, V2-র জন্য হবে ফর V3, এক্সপ্রেসিং V3 বলে দেন ইলেটা লিখবেন। আমার মতো জাস্ট এক লাইনে লিখে দিবেন না। হ্যাঁ, মানে মানে পরীক্ষায় অঙ্ক অ্যান্সার করার সময় কিছু ফর্মালিটি তো মেনটেন করতে হয়। তো দেখবেন আমাদের ওই অ্যান্টনের বইয়ের এক্সাম্পলও দেখবেন এরকম কিছু ডিসক্রাইব করে করে দেন সলিউশন গুলো লেখে, আপনারাও তাই করবেন। আর যেখানে যেখানে ওই স্টেপস স্কিপ করতেছে পরীক্ষায়, তার আপনি স্টেপ স্কিপ করতে পারবেন না। আপনার তার অ্যান্সার মুখস্থ জানা নাই, so আপনি পুরো স্টেপ ফলো করবেন। তো এই পর্যন্তই আমার আজকের কন্টেন্ট। আপনারা কেউ কোথাও কিছু বুঝতে কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন। ঠিক আছে, ফাইন, আমি আগে রেকর্ডিং অফ করতেছি, দেন আমি ক্লাস ক্লোজ করব।